দক্ষিণা বাতাসে দুল খাওয়া ফসলের মাঠ ছবির মতো সুন্দর বসতভিটা, আর ঘাটে বাঁধা নৌকার দৃশ্য যেমন সুন্দর, ঠিক তেমনি শান্ত নদীর বুক চিরে চলার পথে পানির রিমঝিম শব্দ কানকে প্রশান্তি দেয়। নদী পার হয়ে রাখাল যাবে ওপারের তৃণভূমিতে, আর ছোট্ট বালক বাবার পিছু পিছু ধরেছে বাড়ির পথ। সিরাজগঞ্জের এনায়েতপুর ঘাট, ঘড়ির কাঁটায় সময় এখন সকাল ৯টা। চরগুলো থেকে নানা কাজে মানুষেরা এপারে আসতে শুরু করেছে। এরই মাঝে একদল মানুষ এসেছে মাথায় করে দুধ নিয়ে। একটার পর একটা নৌকা ভিড়ছে ঘাটে, আর প্রতি নৌকায় দুধ বিক্রি করতে আসা কৃষক। এই কৃষকেরা ওপারের চরগুলোর বাসিন্দা। চরগুলোতে গবাদি পশু লালন পালন হয়, আর গবাদি পশুর দুধ বিক্রি করতে হয় এপারের ঘাটে। তাই তো নিত্যদিনের মতো আজও এসেছে কৃষকেরা। ভ্যানে ব্যতিক্রমী কিছু একটা চোখে পড়ল। দেখে সুতা মনে হলেও এটি আসলে কি কাজে ব্যবহৃত হবে তা বুঝতে কষ্ট হচ্ছিল। তাই তো চাচাকে প্রশ্ন করলাম। প্রশ্ন করে যে উত্তরটি পেলাম সেটি হচ্ছে, এগুলো শাড়ি উৎপাদন করার জন্য সুতা। এই সুতাগুলো নেওয়া হবে টাঙ্গাইলে। আর এই সেই টাঙ্গাইলের শাড়ির সুতা এগুলা। আশি সুতা। নৌকা প্রস্তুত, যাব ইজারা পাড়া চর। এক অদেখাকে দেখা আর আপনাদের দেখানোর ইচ্ছা নিয়ে এই ছুটে চলা। ঘাট থেকে যে চরে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা। খেয়া নৌকা নেই, তাই তো রিজার্ভ নৌকায় চেপে ছুটছি আমরা। যেতে যেতে চোখে পড়ছে কত ব্যস্ততা। কেউ মাছ ধরায় ব্যস্ত, আবার কেউ বা ছুটছে দিক বেদিক। ঘাট থেকে যখন আমরা বেরোবো তখন সবার প্রথম আমাদের চোখে পড়ল মাছ ধরার নৌকা। বাবা ছেলে মিলে মাছ ধরছে যমুনা নদীতে। এই নৌকাগুলো মূলত ছোট মাছ শিকার করে। নদীর কিনারা ধরে এই নৌকাগুলোর বিচরণ। শীতের এই সময়টাতে নদী অনেকটা শান্ত। শান্ত নদীর বুক চিরে আমরা যাচ্ছি দূরের এক চর, দুর্গম চর। অচেনা এক জায়গাকে দেখার উদ্দেশ্যে যাচ্ছি নৌকায় চেপে। দেখতে দেখতে আমরা চলে এলাম মাঝ নদীতে। মাঝ নদী পার হয়ে আমাদের নৌকা এবার চলতে শুরু করলো নদীর কিনারা ধরে। নদীপথে যাওয়ার সময় চোখে পড়ল জেলেদের মাছ ধরার দৃশ্য। বিশাল আকাশের নিচে শান্ত নদীর বুকে নৌকা ভাসছে ধীরে ধীরে, ধরছে মাছ। নদীর ঢেউ, বাতাসের ছোঁয়া আর জেলেদের সুর মিলিয়ে তৈরি হয়েছে এক জীবন্ত গ্রামীণ দৃশ্য। এই মাছ ধরা শুধু জীবিকা নয়, নদীকেন্দ্রিক জীবনের এক চিরন্তন গল্প। নদীকেন্দ্রিক জীবনের এটি চিরন্তন দৃশ্য। নদীর পাড়ে মাছ ধরছে ছোট্ট কয়েকজন বালক। হাত দিয়ে ধরছে দেশীয় নানা জাতের মাছ। মুগ্ধ হয়ে দেখছিলাম তাদের মাছ ধরার দৃশ্য। পুঁটি মাছ বেশি নাকি? যমুনা নদী পাড়ি দিয়ে মাত্রই নৌকা থেকে নামলাম। নৌকা থেকে নামার পর জনমানুষের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। হাঁটছি গহীন এক মরুময় প্রান্তর ধরে। দেখুন আমার চারপাশটা, যতদূর চোখ যায় কাইসার গাছ, যেটিকে আমরা সন হিসাবে চিনি। আর মাঝখানের পায়ে হাঁটা এক রাস্তা, সেই রাস্তা ধরে যেতে হবে দুর্গম চরের বসতিতে। এতটাই দুর্গম যে এই চরে কোনো বিপদে পড়লে কাউকে কাছেও পাওয়া যাবে না। চরের পথে যখন হাঁটছিলাম তখন দেখা মিলল একটি গরুর। ছোট্ট একটি বাছুর
হেঁটে যাচ্ছে তার বাড়ির দিকে। নৌকা থেকে নামার পর কয়েকজন মানুষের দেখা পেয়েছিলাম। তারপর থেকে হাঁটতেছিলাম চরের পথে। এই রাস্তাটুকুর মাঝে কোনো মানুষের দেখা পেলাম না। অনেকক্ষণ পর দেখলাম একটি গরু হেঁটে চলছে তার বাড়ির পথে। তার পিছু পিছু আমরাও ছুটছি, কারণ দুর্গম এই চরে আমরা বাড়িঘরের দেখা পেতে হলে এই গরুটাকে অনুসরণ করতে হবে। গরুটাকে অনুসরণ করে আমরা যাচ্ছি চরের আরও গহীনে। দেখাবো যমুনার ভেতরের এই চরের মানুষ কিভাবে বসবাস করে তার চিত্র। দুর্গম এক চর ইজারাপাড়া। এতটাই দুর্গম চর যে ওপারের এনায়েতপুর ঘাট থেকে আসতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগলো। নৌকাপথে আসতে আসতে শুনছিলাম এই চরের গল্প, কতটা দুর্গম চর আর কতটা কষ্ট করে বসবাস করছে এই মানুষগুলো। তাই তো নিজে দেখা আর আপনাদের দেখানোর কৌতূহল মাথায় নিয়ে এসেছি এই চরে। চরের এ বাড়ি ও বাড়ি ঘোরাঘুরি করে দেখব চরের মানুষেরা আসলে কিভাবে আছে এই দুর্গম জায়গায়। নতুন অতিথিদের যেন ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে। মাঠ ভর্তি ফুল, একটি দুটি নয়। তার ওপাশেই বসত বিটা। যান্ত্রিক জীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি, প্রকৃতি দেখার সময়ই হয় না আমাদের। যমুনার দুর্গম এই চরে প্রকৃতির রূপের মেলা বসেছে। একপাশে বসত বাড়ি, তার পাশেই সুন্দর সরিষা ক্ষেত। হলুদ সরিষা ফুলে ভরে গেছে মাঠ। কতই না সুন্দর লাগছে সামনের এই দৃশ্য। মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দুর্গম এই চরে এসে বসতি গড়ি। জীবনের সমস্ত ক্লান্তি, দুঃখ, বেদনাকে ভুলে বসতি স্থাপন করি যমুনার পাড়ে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার এনায়েতপুর থানাধীন দুর্গম এক চর ইজারাপাড়া, গহীন যমুনার চর। যে যমুনার চরে আসতে হলে নৌকা পথে পাড়ি দিতে হয়েছে 1 ঘন্টার রাস্তা। আজ আপনাদের দেখাবো ইজারাপাড়া চরের মানুষের দুঃখ দুর্দশার গল্প। একই সাথে দেখাবো নদীর পাড়ে সুন্দর বসতি। সামনে যে বৃক্ষটি, এটি কি চিনতে পারছেন আপনারা? এই গাছটির নাম হলো ঝাউ গাছ। এই গাছের প্রজাতি মূলত সুন্দরবনে দেখা যায়। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি! যমুনার গহীনের এই চরেও দেখা মিলছে ঝাউ গাছের। বনের এক প্রজাতির গাছ দেখা মিলছে গহীন চরে। কত বড় হয়েছে গাছটি! পাশেই মানুষের বসতি, বসতির পাশাপাশি গড়ে উঠেছে সুন্দর এক বনের বৃক্ষ, যেটি এই চরের সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছে, একই সাথে চরের রূপবৈচিত্র্যকে করেছে দারুণ সমৃদ্ধ। দক্ষিণা বাতাসে দুলছে গাছ, তার পাশেই মানুষের বসতি। দুর্গম এক চরে বসতি স্থাপন করেছে ভাঙন কবলিত অনেকগুলো পরিবার, তারও একটি এই পরিবার। বাড়ির সামনেই গাছ রোপণ করেছে। পাশেই যমুনা নদী, নদী থেকে উঠে আসা বাতাসে দুল খাচ্ছে গাছের পাতাগুলো। সামনেই সনের তৈরি বাড়িঘর। নদী ভাঙন কবলিত মানুষগুলো এসে বসতি স্থাপন করেছে এই যমুনার গহীনে। এমন ওই গহীন চর যেখানে বন্যা হলে বা বর্ষাকালে বাড়িঘরগুলো ডুবে যায়। চরের বাড়ির ছোট্ট সিমসাম এক রান্নাঘর, একদমই সাদামাটা। মাটির চুলা, কৃষানি খুব সুন্দর করে লেপে পুছে রেখেছে তার শখের রান্নাঘরটি। পাশেই নদী, নদী থেকে উঠে আসা বাতাস সবসময় খেলা করে এই বাড়ির চারপাশে। বাতাসের কারণে যেন আগুন নিভে না যায়, তার কারণে বেষ্টনী দিয়েছে এ পাশে। চুলার ঠিক সামনেই এমন সুন্দর দিগন্ত জোড়া মাঠ, মাঠের ওপাশেই নদী।
বর্ষাকালে নদী বড় হতে হতে তলিয়ে যায় এই বসতিগুলোও। তখন চরের এই মানুষের দুঃখের যেন শেষ নেই। এপার থেকে বাড়িঘর ছেড়ে চলে যায় ওপারের কায়েমে। কায়েম মানে শুকনো জায়গা বা উঁচা জমি। সেই জমিগুলোতে আশ্রয় নেয় চরের এই মানুষগুলো। অনিশ্চয়তায় ভরা জীবনে নেই কোনো শখ আহ্লাদ। দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় শখ। চরের এই বাড়িঘরগুলোতে আয়ের উৎস হচ্ছে গবাদি পশু পালন আর কৃষিকাজ। প্রত্যেকটি পরিবারেই রয়েছে গবাদি পশু, তার ব্যতিক্রম নয় এই পরিবারটিও। নতুন চর হওয়ায় উপরে নেই বড় কোনো গাছের অস্তিত্ব। আমি যদি একটু কাছে থেকে দেখাই, এটি হচ্ছে এই বাড়ির উঠান। উঠানের ঠিক উপরেই সুন্দর একটি লাউয়ের মাচা। ছোট ছোট লাউ ঝুলছে এই মাচায়। তার একটু পাশেই রয়েছে টিউবওয়েল, তার উপরেও সুন্দর একটি মাচা। বাড়ির উঠান জুড়ে গবাদি পশু। এপাশে দেখলাম ছাগল, ভেড়া, আর ঠিক এই পাশটাতে হচ্ছে মুরগি। আর মুরগি রাখার জন্য এই যে একটি কুপি ঘর। আমরা প্রবেশ করছি এই বাড়ির রান্নাঘরে। একটু আগে যেটি বলছিলাম, পাশেই যমুনা নদী। নদীর বাতাস সবসময় এই বাড়িঘরগুলোতে এসে আঘাত হানে। তাই তো চারপাশে বেষ্টনী দেওয়া, যেন চুলার আগুন কোনোভাবেই নিভে না যায়। মাটির চুলা রান্না, আর এপাশে রান্না করার উপকরণ খড়ি। চারপাশের বেড়াগুলো স্টোন দ্বারা নির্মিত। এই চুলা থেকেই রান্না হয় এই পরিবারটির। বাড়ির গোয়াল ঘর, আর এপাশেই থাকার জায়গা। একটা চৌকি পাতা, আর পাশে গবাদি পশু রাখার জায়গা। গরু এবং মানুষের সহ অবস্থান। অন্য অন্য চরগুলোর মতো এই চরও লক্ষণীয়। দারুণ একটি জিনিস দেখাই। সামনে অনেকগুলো বোতল, সারিবদ্ধভাবে বোতল রাখা। আমরা কৃষানির সাথে কথা বলে যেটি শুনতে পেলাম, এই বোতলগুলো হচ্ছে চিংড়ি ধরার ফাঁদ, মাছ মারার দেশীয় প্রযুক্তির এক যন্ত্র। প্রকৃতির মাঝে বসবাস, খুব ছোট্ট আয়োজন। সনের তৈরি বাড়ি, সামনে সবজির মাচা, এক কোনায় মাটির চোলা, অন্য পাশে গবাদি পশু রাখার জায়গা। উঠানে হাঁস মুরগির শব্দ যেন কানকে প্রশান্ত করে। নদী থেকে উঠে আসা দক্ষিণা বাতাস, আর মাথার উপর সূর্যি মামা। এই জীবনটা কষ্টের, একই সাথে সুখেরও বটে। সুখ কষ্টের এক সুন্দর জীবন। গহীন চরে সুখের জীবন। দূর থেকে ভেসে আসছে মুরগির বাচ্চার শব্দ। ঘরের ভেতর মুরগি ধরা, সাথে অনেকগুলো বাচ্চা। ছোট ছোট বাচ্চার শব্দে কানে এক সুন্দর অনুভূতি দিচ্ছে। আর পাশেই গবাদি পশু শুয়ে ঘাস খাচ্ছে ভর দুপুরবেলা। চরের মানুষগুলো এখন অত্যন্ত ব্যস্ত মাঠের কাজে, তাই তো বাড়িঘরে মানুষের খুব একটা দেখা মিলছে না। কিন্তু যেটি দেখা মিলছে তা হলো অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। চরের এক একটা বাড়ি যেন এক একটি রূপকথার গল্প। সবুজের মাঝে সুন্দর বসতি, এক পাশে নদী আর অন্য পাশে সবুজের প্রান্তর, তার পাশেই সুন্দর এক বাড়ি। আমি যদি এই বাড়ির পেছনের দৃশ্যটি দেখাই, দিগন্ত জোড়া মাঠ, সবুজ ফসলে ভরে আছে মাঠ। তার ঠিক পাশেই স্বপ্নের বসতি। স্বপ্নের এই বসতিগুলোতে আছে নানা দুর্ভোগ, নানা কষ্ট। তবু দিন শেষে চরের মানুষেরা অত্যন্ত সুখী। মোহাম্মদ সাকিব আল হাসান। সাকিব, তুমি কি স্কুলে যাও? এখনো স্কুল হয় নাই? না, স্কুলে যাও না কখনো? ওই চাঁদপুর ভর্তি করে দিছে, যাই মাঝে মাঝে যাও। এখন কেউ জানা, আমি যাইনি।
কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। ক্লাস 3-তে পড়ো। হ্যাঁ। সুখের পেছনে রয়েছে এক নির্মম গল্প। মানুষের ন্যূনতম চাহিদাগুলো নেই চোরের এই বাড়িঘরে। শিক্ষা ব্যবস্থা দুর্গম এই চরে নেই শিক্ষার কোনো ব্যবস্থা। ছোট্ট বাচ্চাটি ওপারের চাঁদপুরে যায় স্কুলে, কিন্তু এই চর থেকে এখন আর কেউ স্কুলে যায় না। চর থেকে যে নৌকাটি ছেড়ে যায় স্কুলের পথে সেটিও বন্ধ। তাই তো সাকিব যায় না স্কুলে। এই বিশাল জনগোষ্ঠীর মানুষকে শিক্ষা থেকে দূরে রেখে আমরা আসলে কতটুকু সভ্য হতে পারবো, এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। যদি কোনো কর্তৃপক্ষের চোখে পড়ে অবশ্যই এই বিষয়টি নিয়ে ভাববেন, কারণ এই বিষয়টি অত্যন্ত ভাবনার। ঝাউ গাছের ডালে বাঁধা গবাদি পশু গরু। একটু আগে যেটি দেখাচ্ছিলাম, এই চরটিতে রয়েছে ঝাউ গাছ। বড় এই ঝাউ গাছের ডালে বাঁধা গবাদি পশু। এই চরের প্রতিটা বাড়িতেই রয়েছে গরু। গরু এবং কৃষিকাজ এই দুয়ে মিলে এই চরের অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই বাড়িতে এসেও সেরকম একটি চিত্র চোখে পড়ল, তবে সব থেকে ব্যতিক্রম ঝাউ গাছে গরু বাঁধা। এটি আজ পর্যন্ত আমি কখনোই দেখিনি, হয়তো আপনিও কখনো দেখেননি। দুর্গম এই চরে ঝাউ গাছের দেখা পাবো, তাও এত বড় বড়, সেটি আসলে অকল্পনীয়। না চেয়ার লাগবে না। না ভালো আছেন তো এমনি? না আমরা এসেছি হালিম ভাইয়ের বাড়ি। আব্দুল হালিম সরকারের বাড়ি। চরের মাঝখানে এক ছোট্ট বসতি। হ্যাঁ ভাইও কি নদী ভাঙনের শিকার হয়ে এখানে আসছেন? জি। কোথায় ছিল আপনার বাড়ি আগে? আমরা ইনকের জন্মস্থানে জায়গা খালি বাসছি খালি আমরা এখানে জন্মগ্রহণ জি। করছেন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চরে। হ্যাঁ চরে আমরা বসতবাড়ি করছি। আমরা কতগুলা ভাঙা দিছেন এখন পর্যন্ত? এই তাও 20-30 ভাঙা দিছিলাম আমরা। 20-30 ভাঙা। জি। আপনার বয়স কেমন হবে? বয়স 60 হবো। হালিম ভাইয়ের মুখে শুনছিলাম সে 20 থেকে 30 ভাঙা দিয়েছে তার বাড়িঘর। জন্ম থেকে এ পর্যন্ত ভাঙন আর গড়নের মাঝেই তার জীবন অতিবাহিত হয়েছে। জি এখন এসে বসতি গড়েছে এই চরে, যেখানে তার পূর্বপুরুষ ছিল। জি আমরা এমনই চরে এসেছি যে চরে নেই কোনো শিক্ষার আলো। জি হালিম ভাই, ঠিক আছে। চরে কি কোনো স্কুল আছে? না স্কুল নাই, কোনোই নাই, আমাদের প্রতিষ্ঠান নাই সরকারি। কিভাবে আসলে আপনাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে? এখন দিল্লি যদি কেউ যদি সরকারি যদি গভর্নমেন্টে যদি দেয় তাহলে আমরা পামু, তাহলে আমরা ইয়ার ছেলেপেলে মানুষ হবো, উন্নয়ন হবো, হয়তো ভবিষ্যৎ আল্লাহ করলে আমরা একটা। এখন তো কোনো স্কুল নাই। না এখন কিছুই নেই। কৃষি জমি এখানে কেমন আছে আপনার? ঠিক আছে 3-4 জন। নিজেই আবাদ করেন? আমারই আদি দেই না, তো নিজেই করি। নিজেই করেন না? এটা তো আপনার জমি। ভুট্টা মনে হয় দেরি হয়ে গেছে লাগানো। হ্যাঁ দেরি করে লাগাইছি, তার মধ্যে সার্ভিস দিয়ে ওখানে নাই, হ্যাঁ নাই বসা নেন কি দেখি। আস্তে আস্তে উঠতেছে না? ছেলে মেয়ে কয়জন কাকা? মেলাডি আমের এই আদিকে সম্পত্তি পাবে। মানে খানুয়ালা বেশি? হ্যাঁ। পোলাবান কয়জন? পোলাবান 6 জন। 6 জন। 4 মাশাআল্লাহ। বিডি 2 পোলা। ছেলে মেয়েরা কি করে? এই যে কৃষি কাজ করে, আর এক বিডি গিলে বিয়ে দিছি 4-2। আঙ্গের খুব দুরন্ত, আর এই এর মধ্যে কষ্ট বেশি, আমারই বেশি আরো একবারে। মানে চোরের মানে মধ্যে ভেঙে আপনারই ছিল কষ্ট বেশি। হ্যাঁ একবার ভেঙে চুরে, সবাই জানে আমি এই মাত্র এই এক বছর ধরে এখানে হেরে আছি। তারপরেও কাকা যে শরীরটা তো সুস্থ আছে না? হ্যাঁ শরীরটা আল্লাহ দিলে আপনাদের ওইটাই হচ্ছে বড় সুখ। হ্যাঁ এটাই। আপনার কিন্তু- শরীরটারে যে আপনি খাটাইতে পারেন, হ্যাঁ এটাই এটাই তো বড় বিষয়। এটাই বড় সুখ। আল্লাহ সবার দিন নিবে। দিনটা ভালো আছে দেই, বাল বাচ্চা ঘটে এখন কষ্ট হচ্ছে, কামলা ভাই দিয়ে চালাইতেছে। পোলাপান কিছু করে না ছেলেরা? এই যে কামলা চল্লি দেয়, আচ্ছা আচ্ছা। এই তাছাড়া তো আর কি করবো, আমি তো আর টিয়া বসে নাই গেছে একটু ব্যবসা বাণিজ্য করবো। এই যে কামলা কাজ দিয়ে কামলা মানে- ছিল, আজকে চলে নাই, আজকে খেত ক্ষেত কাটতেছে আর কি। ওই এই যে সরষে দেন না, হ্যাঁ হ্যাঁ, সরষে টানার এই যে বোরিং, এই যে 1 বিঘা আমার। এইখানে আপনার হ্যাঁ। জায়গা। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম যমুনার গহীনের এক চর ইজারাপাড়া। দুঃখ কষ্টের বসতি। গহীন এই চরটিকে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরেছি।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।